আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো। ভালো থাকো দূর থেকে আমরা আল্লাহর কাছে সে দোয়াই করি, আর আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরাও দোয়া করো আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তোমাদের অনলাইন ক্লাসগুলো নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, আমিন। আজকে একটি উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। আমরা জানি যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তোমরা আজ অনেক দূরে আমাদের থেকে, আমরাও আজ তোমাদের থেকে অনেক দূরে। একেবারে ক্লাস না করার চেয়ে এই যে সরকার প্রদত্ত সরকারি মুহূর্তে উদ্যোগ অনলাইন ক্লাসের সুযোগ করে দিল, আমাদের কলেজের গভর্নিং বডির সদস্য, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব সবাই আমাদের অনলাইন ক্লাসটা করার সুযোগ করে দিল। এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য যদি এতটুকু উপকার আসে, তাহলে আমাদের এই চেষ্টা সার্থক বলে আমরা মনে করব। সেজন্য আমরা এটাকে অবহেলা করব না। আমরা প্রত্যেকের অনলাইন ক্লাসগুলো দেখব এবং অনলাইন ক্লাসে আমরা যা বলতেছি তা তোমরা পাঠ্য বই থেকে মিলিয়ে নিও, বোঝার চেষ্টা করো। তাহলে দেখবা আমি যে বললাম কথাটা, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, যখন ক্লাসটা খুলবে, আমরা যখন আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন ক্লাস করার, আমরা যখন ক্লাস করতে আসব, তখন দেখবা এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটা তোমাদেরকে একটা ব্যাপ্তি লাভ করবে, বিশাল ব্যাপ্তি লাভ করবে। তোমরা দেখবা অনেকটাই জেনে গেছো। আর তোমাদের যাদের পাশে এমনও বন্ধুবান্ধব আছে, তোমাদের শিক্ষার্থী যারা অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে না, তাদেরকে তোমরা যদি না যুক্ত হতে পারে তাদেরকে তোমরা সাহায্য করো, তোমাদের ক্লাসটা ওদেরকে দেখায়ও, কিংবা তুমি যা পারো তাদেরকে একটু সারমর্মটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, তাদেরকে একটু সহযোগিতা করো, যেন যে আসো তোমরা তো ক্লাসটা দেখো নাই, তবে আমরা তো যেমন মনে করো পরিণতি ক্লাসটাই আমরা করলাম, যে পরিণতি ক্লাসটা আজকে ম্যাডাম আলোচনা করছে, জিসটা ছিল এই যে ম্যাডাম যে আজকে বুঝাইছে এই টপিক্সের জিসটা এরকম, তুমি একটু মানে বই খুললে বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। তাহলে দেখা গেল তুমি একটু বুঝলে ও একটু বুঝবে। একেবারে দূরে থেকে অজ্ঞ থাকার যে আমাদের অনলাইন ক্লাসে যে আমরা তোমাদেরকে দিচ্ছি, সেটা তোমরা একটু মানে তোমাদের বাস্তব লাইফে তোমরা সেটা প্রয়োগ করো। তাহলে দেখবা তুমি আর আমি দুজনে মিলেই কী হবো, একটু সার্থক হবো। কিছু হলেও একেবারে না পাওয়ার চেয়ে তো কিছু পাইলাম। অনেক দিন তো বন্ধ গেল, তোমাদের সাথে সরাসরি ক্লাস করলে তোমরা অনেক কিছু জানতে পারতা। তাহলে এই অনলাইন ক্লাসটা যদি তোমরা প্রত্যেকটা স্যারের ক্লাসটা সুন্দর করে দেখো, তোমাদের আয়ত্তে যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, এমবি ব্যবহার করো, কিংবা তোমাদের হাতের নাগালে অনুকূল পরিবেশের, তাহলে এই ক্লাসটা দেখো, উপকৃত হও, পাশাপাশি অন্যজনকেও সাহায্য করো, মানে একটু বুঝিয়ে দেওয়ার জন্য যদি সে না বুঝে। আচ্ছা, আজকে আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ, তোমাদের সাথে আজকে আমি যে অধ্যায়টা নিয়ে বিষয়টা পড়াবো, পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ৭ম অধ্যায়ের সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ থেকে। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আমি সঙ্গত কারণে আমি প্রথমেই পূর্ব পাঠের পুনরালোচনা করতে চাই, এই জন্য যে তোমরা যে ক্লাসগুলো করেছো ইতিপূর্বে, সেই ক্লাসগুলোর মূল জিনিসগুলো তোমাদের মনে আছে কিনা, কিংবা মনে না থাকলে একটু মনে করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। সেটা হলো, আমি যে এখান থেকে শুরু করেছিলাম সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ থেকে, সে গণতন্ত্র, একনায়কতন্ত্র, তারপরে কী সংসদীয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তারপরে পড়ানো এই রিসেন্ট যে শেষ টপিক্সটা নিয়ে আলোচনা করলাম, সেটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় সরকারের মধ্যে তুলনামূলক আমরা আলোচনা করেছিলাম।
আচ্ছা, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে জেনে আমরা কি বুঝি? রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা বুঝি যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে না, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। আর মন্ত্রী পরিষদ শাসিত সরকার যে রাষ্ট্র ব্যবস্থায়, যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে, তাকে কি বলে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রীয় সরকার, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। কি আলোচনা করব আমরা আজকে? যুক্তরাষ্ট্রীয় সরকার। একটু খেয়াল করো, যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার, ফেডারেল form of government, federal form of government. যুক্তরাষ্ট্রীয় সরকার। এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকার, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থ ও ধারণা। ইংরেজি ফেডারেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তরাষ্ট্র। কি? ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই ফেডারেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এই ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ। এই ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ। ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফুয়েডাস। ল্যাটিন শব্দ ফুয়েডাস থেকে এসেছে, যার অর্থ সন্ধি বা মিলন। সন্ধি বা, ইনভার্ট কমা দিয়ে আটকে দিলাম, সন্ধি বা মিলন। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। ফেডারেশন শব্দের ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফুয়েডাস থেকে এসেছে, যার অর্থ সন্ধি বা মিলন। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে কতিপয় মানে কিছু রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধানের কর্তৃত্ব কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। সংবিধান কর্তৃক যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। এটা কোথায়? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। ফলে কেন্দ্র ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত হয়, মানে যুক্তরাষ্ট্রীয় সংবিধানের প্রাধান্যই অলিনল। এজন্য যুক্তরাষ্ট্রীয় আদালতের উপর সংবিধানের ব্যাখ্যা করার ক্ষমতা ন্যস্ত থাকে। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি? যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যার সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় এবং কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন এবং স্বতন্ত্র ভূমিকা, স্বাধীন ও স্বতন্ত্রভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে। এখন আসি যে এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিশ্বের কোন কোন দেশে আছে। এই যুক্তরাষ্ট্র মানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা
রাষ্ট্র যুক্ত হবে, মিলন হবে, সন্ধি বা মিলন একত্রিত হবে। এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কোথায় কোথায় আছে? এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, কানাডা আছে, আর কোথায় আছে? সুইজারল্যান্ডে প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে। আচ্ছা, এখন দেখি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যুক্তরাষ্ট্রীয় সরকারের উপর তাদের কি অভিমত দিয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে তারা কি বোঝাতে চেয়েছেন এ প্রসঙ্গে অধ্যাপক এইচ ফাইনারের মতে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে অধ্যাপক এইচ ফাইনার কি বলেছেন? অধ্যাপক এইচ ফাইনার, আমরা জানি যে প্রামাণ্য সংখ্যাগুলোর ক্ষেত্রে এইচ ফাইনার ওনারা যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আমাকে লিখতে হবে এইচ ফাইনারের মতে। অধ্যাপক এইচ ফাইনার কি বলেছেন? অধ্যাপক এইচ ফাইনারের মতে যখন কর্তৃত্ব ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয়, কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের কেন্দ্রীয় সংস্থায় অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। আবার দেখো, যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। এখন দেখো অধ্যাপক কেসি হোয়ারের মতে, অধ্যাপক কেসি হোয়ার কি বলেছেন? অধ্যাপক কেসি হোয়ারের মতে উনি কি বলেছেন? অধ্যাপক কেসি হোয়ার কি বলেছেন? অধ্যাপক কেসি হোয়ারের মতে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি বুঝি ক্ষমতা বন্টনের এমন এক পদ্ধতি যেখানে জাতীয় ও আঞ্চলিক সরকার প্রত্যেকেই নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল ও স্বাধীন। এই মন্তব্য কে করেছেন? অধ্যাপক কেসি হোয়ার। আচ্ছা, অধ্যাপক ডাইসি কি বলেছেন? দেখো, অধ্যাপক ডাইসি বলেছেন যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কেন্দ্র উপরোক্ত সাধারণ সংজ্ঞা, অর্থ ধারণা এবং প্রামাণ্য সংজ্ঞার বিশ্লেষণের আলোকে যুক্তরাষ্ট্র সরকার বলতে আমরা বুঝি কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয়। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা গঠিত হয়, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে। কেন্দ্রীয় সরকার কি করে? সাধারণ স্বার্থে রাষ্ট্রের সমস্ত শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকারগুলো, প্রদেশ মানে একটা অঙ্গরাষ্ট্র, একটা বড় রাষ্ট্রের ছোট রাষ্ট্র, প্রাদেশিক সরকারগুলো তাদের এখতিয়ারভুক্ত প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে। কেন্দ্রীয় সরকার কি করে? সাধারণ স্বার্থে রাষ্ট্রের সমস্ত কার্য পরিচালনা করে কেন্দ্রীয় সরকার, আর প্রাদেশিক সরকারগুলো করে সংবিধানের মাধ্যমে তাদের উপর প্রাদেশিক বিষয় যে অর্পিত হয় সেই প্রাদেশিক বিষয়গুলো প্রাদেশিক সরকার পরিচালনা করে। এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয়
সরকারের যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। এতক্ষণ আলোচনা করলাম কি আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়, ধারণা, অর্থ। এরপর পড়লাম প্রামাণ্যের সংজ্ঞা। এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। শ্রেণী বিভাগের মধ্যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অন্যতম। এই সরকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়, নিম্নে আমরা সেগুলো আলোচনা করব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে একটু আলোচনা করি যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী এ দু ধরনের বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। কি দেখা যায়? কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী। এই ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চায়। এই ব্যবস্থায় কি চায়? জাতীয় ঐক্য চায় অঙ্গরাষ্ট্রগুলো, এবং কিন্তু এক হয়ে মিশে যেতে চায় না। কি? জাতীয় ঐক্য চায়, জাতীয়ভাবে সামগ্রিকভাবে ঐক্য চায়, কিন্তু সব ক্ষেত্রেই কি এক হয়ে মিশে যেতে চায় না। তবে প্রদেশগুলো কতিপয় সাধারণ বিষয়ে একটা ঐক্যমত সৃষ্টি করে। অন্যদিকে প্রদেশগুলো স্বায়ত্তশাসন বুক করতে চায়। একেই যুক্তরাষ্ট্রীয় মনোভাব বলে বা ফেডারেল সেন্টিমেন্ট বলে। কি বলে? যে ওরা কতিপয় রাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চায়, কিন্তু এক হয়ে মিশে যেতে চায় না। তারা কি করে? তাদের সাধারণ প্রদেশগুলো, অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসন ভোগ করতে চায়, স্বাধীনভাবে চলতে চায়, স্বায়ত্তশাসন ভোগ করতে চায়, নিজের শাসন, স্বশাসন, স্বাধীনভাবে থাকতে চায়, কিন্তু সব ক্ষেত্রেই কি করে? কেন্দ্রীয় সরকারের সাথে এক হয়ে মিশে যেতে চায় না। সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়। জাতীয় বা কেন্দ্রীয় এবং আঞ্চলিক বা প্রাদেশিক সরকার সংবিধানের বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এই ব্যবস্থায় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। জাতীয় বা কেন্দ্রীয় এবং অঙ্গরাষ্ট্র বা প্রাদেশিক সরকার কি করে? সংবিধানের বিধান অনুযায়ী সংবিধান তাদেরকে যেভাবে কাজ করতে বলেছে সেভাবে তারা কাজ পরিচালনা করে। আর এই ব্যবস্থায় সংবিধানের দেশের সর্বোচ্চ আইন। মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য সর্বতোভাবে স্বীকার করা হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমরা জানি দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কি বুঝো? দুষ্পরিবর্তনীয় মানে যে সংবিধান পরিবর্তন করতে দুষ্কর, মানে কঠিন। দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে দুষ্পরিবর্তন আমরা ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। সুপরিবর্তনীয় সংবিধান কি আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানের ধারা উপধারাগুলো সহজেই পরিবর্তন করা যায়, তার জন্য কোনো বিশেষ পদ্ধতির আশ্রয় নিতে হয় না, বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় না। তাকে কি বলে? তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানের ধারা উপধারাগুলো
সহজেই পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হলে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তন হওয়াই বাঞ্ছনীয়, দুষ্পরিবর্তনীয়। কেননা সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার ফলে এর কোনো ধারা উপধারা পরিবর্তন করে কেউ ক্ষুদ্র স্বার্থসিদ্ধি করতে পারে না। দুষ্পরিবর্তনীয় সংবিধানের ধারাগুলো সহজেই কেউ পরিবর্তন করতে পারে না, সহজেই পরিবর্তন করে নিজের সহজেই স্বার্থসিদ্ধি করতে পারে না। সেজন্য যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়াই বাঞ্ছনীয়। দুই ধরনের সরকার। দুষ্পরিবর্তন সংবিধান যদি থাকে কোনো রাষ্ট্রে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়, তাহলে কোনো কেন্দ্রীয় সরকার কিংবা প্রাদেশিক সরকার কি করবে না, নিজের স্বার্থের অনুকূলে কাজ করার জন্য সহজে আইন প্রণয়ন করতে পারবে না। কারণ আইন প্রণয়ন করতে হলে বিশেষ পদ্ধতিতে অবলম্বন করতে হয়। দুই ধরনের সরকার। একটা হলো কেন্দ্রীয় সরকার, কি বললাম, একটা হলো কেন্দ্রীয় সরকার, একটা হলো প্রাদেশিক সরকার। দুই ধরনের সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা দুই ধরনের সরকার। কয় ধরনের সরকার? দুই ধরনের সরকার। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুই ধরনের সরকার থাকে, একটা হলো কেন্দ্রীয় সরকার আর একটা হলো কি প্রাদেশিক সরকার। তবে প্রত্যেকের জায়গায় স্ব এবং স্বাধীনভাবে কাজ করে। এটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত মানে দুই নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকতা বিদ্যমান। দ্বৈত নাগরিকতা আছে। প্রথমত তারা নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের নাগরিক। দ্বিতীয়ত তারা যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল রাষ্ট্রের নাগরিক। প্রথমত তারা নিজ নিজ অঙ্গরাষ্ট্রের বা নিজ নিজ প্রদেশের নাগরিক। দ্বিতীয়ত তারা সমগ্র যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের নাগরিক। এটা হলো দ্বৈত নাগরিকত্ব। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। কয় প্রকার আইনসভা থাকে? দুই কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। নিম্নকক্ষ সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, আর উচ্চকক্ষ সাধারণত প্রদেশ বা অঙ্গরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় কি পাইলাম আমরা? সরকার ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। উচ্চকক্ষ যেটা থাকবে, উচ্চকক্ষ তোমার প্রদেশ প্রতিনিধিত্ব করে, আর নিম্নকক্ষ সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, সমগ্র রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম, মনে পড়ছে? লিখিত সংবিধান বলতে কি বুঝি আমরা? লিখিত সংবিধান হচ্ছে সেই সংবিধান যে সংবিধানের বেশিরভাগ ধারা উপধারাগুলো লিখিত অবস্থায় থাকে। আর অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান হচ্ছে যে সংবিধানের বেশিরভাগ ধারা উপধারাগুলো অলিখিত থাকে। এর মানে কিছু লিখিত থাকবে, একেবারে আপ টু বটম সব কিছু তোমার থাকবে না, কি অলিখিত থাকবে না।
অলিখিত সংবিধান হচ্ছে যে সংবিধানের বেশিরভাগ ধারা উপধারাগুলো অলিখিত অবস্থায় থাকে, তাকে বলে অলিখিত সংবিধান। আর লিখিত সংবিধান কাকে বলে? লিখিত সংবিধান বলতে আমরা বুঝি সেই সংবিধানকে যে সংবিধানের বেশিরভাগ ধারা উপধারাগুলো লিখিত অবস্থায় থাকে, এর মানে এখানে কিছু অলিখিত থাকে। লিখিত সংবিধান। এখন আলোচনা করি লিখিত সংবিধান। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের লিখিত সংবিধান বিদ্যমান থাকে, কেননা এই সংবিধানে অঙ্গরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা লিখিতভাবে বন্টন করা থাকে বিধায় কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সংবিধান লিখিত থাকতে হবে, কারণ লিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে কি করা হয়? ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, যার কারণে স্পষ্টভাবে লিখিত থাকার কারণে কেন্দ্র না প্রাদেশিক সরকারের উপর হস্তক্ষেপ করতে পারবে, প্রাদেশিক সরকার না কেন্দ্রীয় সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করতে পারবে। ক্ষমতা বন্টন। ক্ষমতা বন্টন। পরের কোটেশন আমরা আলোচনা করব ক্ষমতা বন্টন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। ফলে কি হয়? মুদ্রা, দেশরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক এই প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে রেখে বাদবাকি বিষয়গুলো প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত করা হয়, অর্পণ করা হয়। কি কেন্দ্রীয় সরকারের উপর কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ন্যস্ত করা হয়, হস্তান্তর করা হয়? সেটা হলো দেশরক্ষা, তাহলে মুদ্রা, আর কি বৈদেশিক সম্পর্ক। এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয়, আর রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে কি করা হয়? দেওয়া হয়। বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগের যে কোনো রাষ্ট্রেই, যে কোনো সরকার ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য না থাকলে ওই দেশে সুশাসন আশা করা যায় না। বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগ হতে হবে স্বাধীন এবং নিরপেক্ষ। প্রাধান্য। বিচার বিভাগের প্রাধান্য। বিচার কাজে কোনো বিভাগ হস্তক্ষেপ করলে কখনো কি ন্যায় বিচার আশা করা যায় না। আর যেখানে ন্যায় বিচার না থাকে সেখানে সুশাসনও গড়ে ওঠে না। তাহলে বিচার বিভাগের প্রাধান্য কি? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় আদালত বা সুপ্রিম কোর্টের সংবিধানের অভিভাবক, রক্ষক ও ব্যাখ্যাকর্তা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুপ্রিম কোর্টই সংবিধানের অভিভাবক, রক্ষক ও কি ব্যাখ্যাকর্তা। সংবিধানের প্রাধান্য স্বীকৃত ও প্রতিপালিত হচ্ছে কিনা তা দেখার জন্য দায়িত্ব সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্টের উপর ন্যস্ত থাকে। ফলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন। এখন আমরা আলোচনা করব প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসনের অধিকারী হয়। ফলে
নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাষ্ট্র পরিচালনায় তারা সংবিধান আলোকে অনেকটা স্বাধীনতা ভোগ করতে পারে। সংবিধান আলোকে নিজ নিজ অঙ্গরাষ্ট্রের স্বাধীনভাবে পরিচালনার জন্য তারা সংবিধান আলোকে অনেকটা স্বাধীনতা ভোগ করে থাকে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী কি কি গুণাবলী আছে দেখি যুক্তরাষ্ট্রীয় সরকারের। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটি সমন্বিত শাসন ব্যবস্থা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এই সরকার ব্যবস্থারও কতগুলো গুণাবলী রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস। প্রথমত আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলীর মধ্যে কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস। হ্রাস মানে কমা, কাজের চাপ হ্রাস। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস। স্থানীয় বা আঞ্চলিক বিষয় সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের উপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে। স্থানীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকার বা স্থানীয় বিষয়গুলো প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকারের উপর ন্যস্ত হওয়ায় কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারের বাড়তি কাজের চাপ কমে যায়। যদি কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রের সমগ্র কাজগুলো করতে হতো তাহলে কি কেন্দ্রীয় সরকার সুস্থ এবং সুন্দরভাবে রাজনৈতিক আন্তর্জাতিক বিষয়গুলো এবং জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে তাদের বাড়তি সংকট সৃষ্টি হতো। মানে এতে করে ওরা একটু স্বস্তিতে ভালোভাবে জাতীয় সংকটগুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে। এতে করে কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস পায় ও প্রাদেশিক সরকারের উপর বাকি দায়িত্বগুলো অর্পিত হওয়ার ফলে। বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী। বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী। বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী। বৃহৎ রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার খুবই কার্যকরী, কেননা যুক্তরাষ্ট্রীয় সরকার দুই বিপরীতমুখী প্রবণতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। একদিকে একটি রাষ্ট্র যুক্ত হতে চায়, অন্যদিকে আঞ্চলিক স্বকীয়তা বজায় রাখতে চায়। একদিকে কী করতে চায়? একদিকে যুক্ত হতে চায়, অন্যদিকে আবার নিজের দেশের আঞ্চলিক স্বকীয়তা মানে স্বাতন্ত্র্যতা বজায় রাখতেও চায়। এজন্য বৃহৎ রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী। শক্তিশালী রাষ্ট্র গঠন। শক্তিশালী রাষ্ট্র গঠন। পরবর্তী কোটেশন, শক্তিশালী রাষ্ট্র গঠন। শক্তিশালী রাষ্ট্র গঠন। শক্তিশালী রাষ্ট্র গঠন। পাশাপাশি অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হবার জন্য এবং দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভের আশায় একটি যুক্তরাষ্ট্র গ্রহণ করে। ফলে ছোট ছোট রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র গ্রহণ করে শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটা হলো কি শক্তিশালী রাষ্ট্র গঠন। ইউনিটি ইজ স্ট্রেংথ। কি? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। যখন বড় একটা রাষ্ট্রের সাথে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র থাকে কিন্তু তারা সামরিক দিক থেকে শক্তিশালী নয়,
সেজন্য তারা কি করে বৃহৎ রাষ্ট্রের সাথে সন্ধি বা মিলনের ফলে একত্রিত হয়ে অন্য অন্য অপরাপর পরাশক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা সেই একত্রে মিলে যুক্তরাষ্ট্র গ্রহণ করে এবং বৃহৎ একটা রাষ্ট্র গঠন করে কি শক্তিশালী রাষ্ট্রের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র গ্রহণ করে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার। পরবর্তী কোটেশন, আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার। আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার। আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে, ফলে প্রতিটি প্রদেশের জনসাধারণের মধ্যে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতারও প্রসার ঘটে। প্রতিটি আঞ্চলিক জনগণের মধ্যে আঞ্চলিক স্বায়ত্তশাসনেরও প্রসার ঘটে। রাজনৈতিক চেতনা বৃদ্ধি। পরবর্তী কোটেশন, রাজনৈতিক চেতনা বৃদ্ধি। রাজনৈতিক চেতনা বৃদ্ধি। রাজনৈতিক চেতনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুণ হলো জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা। যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি অন্যতম গুণ হলো জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা। কেননা এই শাসন ব্যবস্থা যেমন জনগণকে নিজ নিজ অঙ্গরাজ্যের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে, তেমনিভাবে জাতীয় অধিকার ও কর্তব্য সম্পর্কেও সচেতন করে তোলে। এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা যেমন জনগণকে নিজ নিজ অঙ্গরাষ্ট্রের দায়িত্ব অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, অন্যদিকে জাতীয় রাষ্ট্রের অধিকার ও কর্তব্য সম্পর্কেও সচেতন করে তোলে। স্থানীয় সমস্যার সমাধান। স্থানীয় সমস্যার সমাধান। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্থানীয় সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে স্থানীয় বা প্রাদেশিক সরকার কর্তৃক সমাধান করা হয়। এজন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। স্থানীয় বিষয়গুলো স্থানীয় সরকারই দেখে, মানে স্থানীয় সরকারই সেটা সমাধান করে, সেজন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। ফলে দ্রুত সমস্যার সমাধান হয় এবং স্থানীয় নেতৃত্বের সমস্যার সমাধান হয় এবং কেন্দ্রীয় সরকারেও চাপ কমে। কি হয়, যেহেতু সমস্যাগুলো কেন্দ্রীয় পর্যায়ে যাচ্ছে না, স্থানীয় পর্যায়ে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় সরকারই সেগুলো দ্রুত সমাধান করছে, সেজন্য এই বিচার কার্য করার জন্য কি করা হয় না, সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয় না, দ্বারস্থ হতে হয় না, সেজন্য কেন্দ্রীয় সরকারের চাপও হ্রাস পায়। স্থানীয় নেতৃত্বের বিকাশ। স্থানীয় নেতৃত্বের বিকাশ। স্থানীয় নেতৃত্বের বিকাশ। স্থানীয় নেতৃত্বের বিকাশ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি প্রদেশে পৃথক পৃথক সরকার প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ থাকে। ফলে প্রদেশগুলোতে নিজ নিজ রাজনীতির বিকশিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে। ফলে প্রদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হওয়ার মধ্য দিয়ে কি হয়, স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে। প্রাদেশিক শাসন বিভাগও থাকে, বিচার বিভাগও থাকে, আইন বিভাগও, শাসন বিভাগও থাকে, বিচার বিভাগও থাকে, আইন বিভাগও থাকে। তাহলে প্রদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে। এতক্ষণ আলোচনা করলাম আমরা কি, দেখো এতক্ষণ আলোচনা করলাম স্থানীয় যুক্তরাষ্ট্র সরকারের গুণাবলী।
এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষাবলী। যুক্তরাষ্ট্র সরকারের দোষাবলী কি কি? যুক্তরাষ্ট্র সরকার এত যে গুণ রয়েছে, কি কি কয়টা দোষ রয়েছে দেখি, কি কি দোষ রয়েছে? দোষাবলী যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় কতগুলো গুণাবলীর পাশাপাশি দোষাবলীও রয়েছে। সরকার দুর্বল হয়। যুক্তরাষ্ট্র সরকারের কিছু কিছু গুণাবলী, অনেকগুলো গুণাবলীর পাশাপাশি কিছু দোষাবলীও রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। চলো, এর মধ্যে প্রথমে সরকার দুর্বল হয়। সরকার দুর্বল হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার অনেক সময় দুর্বল সরকারে পরিণত হয়, কেননা এ সরকার ব্যবস্থায় প্রদেশ ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়, ফলে কেন্দ্রের পক্ষে বলিষ্ঠ ও দ্রুত শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয় না। কি হয়? সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়, ফলে সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয় না। এক্ষেত্রে সরকার দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব ও বাধাগ্রস্ত হয়, ফলে জনকল্যাণ বিঘ্নিত হওয়ায় রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। জনকল্যাণ বিলম্বিত হওয়ায়, জনকল্যাণ বিঘ্নিত হওয়ায় রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। শাসনতান্ত্রিক জটিলতা। শাসনতান্ত্রিক জটিলতা, শাসনতান্ত্রিক জটিলতা, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে, কেননা এর প্রতিটি অঙ্গরাজ্য নিজ নিজ বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন। এজন্য এক অঙ্গরাজ্যের অধিবাসী অন্য অঙ্গরাজ্যে গিয়ে বিপরীতমুখী আইনের সম্মুখীন হয়ে বিব্রত অবস্থায় পড়তে পারেন। এজন্য যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক জটিলতা বেশি, ব্যয়বহুল। পরবর্তী কোটেশন, ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা ব্যয়বহুল হয়ে থাকে। ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল প্রকৃতির। এই ব্যবস্থায় দ্বৈত সরকারের কাঠামো তৈরি করতে ও বজায় রাখতে গিয়ে অনেক বাহুল্য খরচের সম্মুখীন হতে হয়, যা সরকারের উপর অনেক বাড়তি চাপ সৃষ্টি করে। সরকার কাঠামো তৈরি করতে এবং সরকার কাঠামো বজায় রাখতে, সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে কি করতে হয়? অনেক খরচের সম্মুখীন হতে হয়, ফলে যা সরকারের উপর অনেক বাড়তি চাপ সৃষ্টি করে। অনমনীয়তা, অনমনীয়তা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা স্বভাবতই অনমনীয় প্রকৃতির। অনমনীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় ও অনমনীয়। এরূপ সংবিধান পরিবর্তিত অবস্থার সাথে
খাপ খাওয়াতে অনেক সময় ব্যর্থ হয়, ফলে জটিলতার সৃষ্টি হয়। পরিবর্তিত পরিস্থিতির সাথে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা খাপ খাওয়াতে অনেক সময় ব্যর্থতায় পর্যবেসিত হয়, কারণ যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং অনমনীয়। জরুরি অবস্থার জন্য অনুপযোগী। জরুরি অবস্থার জন্য অনুপযোগী। জরুরি অবস্থার জন্য অনুপযোগী। জরুরি অবস্থা মোকাবেলায় রাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অনেক সময় প্রকৃতিগত জটিলতার কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয় না, বিধায় অনেক সময় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হয়। নাগরিকদের ঔদাসীন্যতা বৃদ্ধি করে। যুক্তরাষ্ট্রীয় শাসনের জটিলতার জন্য অনেকে এই শাসন ব্যবস্থার প্রতি ঔদাসীন্য দেখায়, ফলে জনগণের উদাসীনতা আস্তে আস্তে রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার এই বিভিন্ন জটিলতার কারণে জনগণ এর প্রতি উদাসীনতা দেখায়, ফলে আস্তে আস্তে রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কি যুক্তরাষ্ট্রীয় সরকার কি, তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করলাম, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য আলোচনা করলাম, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী আলোচনা করলাম, যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষাবলী। যুক্তরাষ্ট্রীয় সরকারের এখন আলোচনা করি, দেখো কিছুক্ষণ আলোচনা করি যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী। যুক্তরাষ্ট্রীয় সরকার কি কি করলে, কি কি শর্তগুলি পূরণ করলে, শর্তাবলীগুলি পালন করলে যুক্তরাষ্ট্রীয় সরকার সফল হবে বলে আমরা মনে করি। এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী। ভৌগোলিক সান্নিধ্য। ভৌগোলিক সান্নিধ্য। ভৌগোলিক সান্নিধ্য। যুক্তরাষ্ট্রীয় সরকার সফল হতে হলে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সফল হতে হলে রাষ্ট্রগুলো ভৌগোলিকভাবে কাছাকাছি থাকতে হবে। যেমন স্বাধীনতা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের প্রথম শর্তই হচ্ছে যে মাপকাঠির প্রথম শর্ত হচ্ছে ভৌগোলিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো পাশাপাশি অবস্থান করতে হবে, পাশাপাশি হতে হবে। স্বাধীনতা পূর্বকালে বর্তমান আমেরিকার যুক্তরাষ্ট্রে 13টি অঙ্গরাষ্ট্র পাশাপাশি থাকায় তারা কি করছে, ব্রিটিশদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ হতে সক্ষম হয়েছে এবং তারা একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পেরেছে। দেখো আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে 1947 সালে আমাদের ভারতবর্ষ থেকে ভাগ করে দেওয়া হলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমরা
ধর্মের দিক থেকে এক হলেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা সফল হতে হলে পাশাপাশি রাষ্ট্র থাকতে হবে, কিন্তু পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের দূরত্ব ছিল অনেক বেশি, যার জন্য আমরা কি হলো, যার জন্য যুক্তরাষ্ট্র ব্যবস্থা ভেঙে গেল। ধর্মের বন্ধন থাকা সত্ত্বেও ভৌগোলিক দিক থেকে কাছাকাছি না হওয়ার কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বন্ধন ভেঙে গেল। পূর্ব পাকিস্তানে বাঙালির জনগণ পরবর্তীতে স্বাধীন হয়। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সফল হতে হলে যুক্তরাষ্ট্রীয় জনগণের মধ্যে প্রবল যুক্তরাষ্ট্রীয় মনোভাব থাকতে হবে। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সরকারের সাফল্যের আরেকটি শর্ত হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব। কেন্দ্রমুখী প্রবণতা এবং কেন্দ্র বিমুখী প্রবণতা হলো এই সরকারের দুটি অন্যতম দিক। ঐক্যবদ্ধ হবার ইচ্ছার পাশাপাশি যখন প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষার বাসনা প্রবল থাকে, তখন যুক্তরাষ্ট্রীয় মনোভাব সৃষ্টি হয়। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য। যখন বিভিন্ন প্রদেশ বা অঙ্গরাষ্ট্রের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য সংস্কৃতি তাদেরকে আকৃষ্ট অনুপ্রাণিত করে, তখন তাদের মধ্যে জাতীয় ঐক্যভাব গড়ে ওঠে। ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতার কারণেই পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং বাংলাদেশ স্বাধীন হয়। তাই যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় প্রদেশ বা জনগণের মধ্যে ভাষা সংস্কৃতি ঐক্য থাকা বাঞ্ছনীয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কী ছিল না, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য ছিল, যার কারণে আমাদের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুক্তরাষ্ট্রীয় ঐক্য ভেঙে যায় এবং বাংলাদেশ স্বাধীন হয়। পশ্চিম পাকিস্তান প্রথমেই আঘাত হানে আমাদের পূর্ব পাকিস্তানের ভাষার উপর। ধর্মের দিক দিয়ে এক থাকা সত্ত্বেও কিসে মিল হলো না, ভাষা এবং সংস্কৃতিগত ঐক্যে, যার কারণে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যুক্তরাষ্ট্র ব্যবস্থা ভেঙে গেল। তাহলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সফল হতে হলে ভাষা এবং সংস্কৃতিগত ঐক্য রাষ্ট্রগুলির মধ্যে থাকতে হবে, তবেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সফল হবে। সৎ ও সুযোগ্য নেতৃত্ব। সৎ ও সুযোগ্য নেতৃত্ব। সৎ দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার সফল হতে পারে না। জর্জ ওয়াশিংটন, মেডিসন, জেফারসন ও লিঙ্কনের মতো সুযোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নেতারা পৃথিবীর বুকে প্রথম যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হতে হলে যুক্তরাষ্ট্রে প্রবর্তিত সংবিধান অবশ্যই লিখিত ও দুষ্পরিবর্তন হতে হবে, যাতে করে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের উপর কোনোভাবে হস্তক্ষেপ না করতে পারে এবং প্রাদেশিক সরকারও কেন্দ্রীয় সরকারের উপর কোনো হস্তক্ষেপ করতে না পারে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন এবং স্বতন্ত্র থাকবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা সফল হতে হলে যুক্তরাষ্ট্রে অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ থাকতে হবে। সাংবিধানিক প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হতে হলে সাংবিধানিক প্রাধান্য অবশ্যই থাকতে হবে, কারণ সংবিধানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ আইন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকাই বাঞ্ছনীয়। উচ্চকক্ষ প্রদেশ বা অঙ্গরাজ্যের স্বার্থ দেখাশোনা করবে,
কে উচ্চকক্ষ প্রদেশ বা অঙ্গরাজ্যের স্বার্থ দেখাশোনা করবে। বর্তমানে অধিকাংশ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝি। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রামাণ্যের সংজ্ঞা কিছু আলোচনা করলাম। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী আলোচনা করলাম, দোষাবলী আলোচনা করলাম, পরিশেষে আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলীগুলো। তোমরা ভালোভাবে এগুলো বাড়িতে আমি যে আলোচনা করেছি এর মধ্যে থেকে তোমরা বাড়িতে বই খুলে একটু মিলিয়ে নিও, বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।